ঘটনাটা আসলে একটা অলৌকিক ঘটনা বলতে পারো, যেটা আমি নিজের স্বপ্নে দেখেছি, আমার নিজের জীবনে ঘটেছিল। এবারে ঘুমিয়ে পড়বার পরে ঘুমের মধ্যে অদ্ভুত কিছু জিনিস আমি স্বপ্নে দেখি। প্রথম যাকে দেখি তিনি হচ্ছেন আমার মায়ের সেজো মামা। ওনাকে দেখি যে গলাতে একটা গাঁদা ফুলের মালা, এবং অদ্ভুতভাবে উনি ঠিক একটা ফটোর মধ্যে যেন স্টিল হয়ে যাচ্ছে, আর একটা ব্যাকগ্রাউন্ডে যেন কেউ একজন বলছে যে এই মানুষগুলো আর থাকবে না। আমি যখন দরজাটা খুলে তালা খুলে ভেতরে ঢুকি, দেখি বিল্টুর নিথর দেহ পড়ে আছে। আমি বাবাকে জিজ্ঞেস করি যে বাবা কি হয়েছে ওর? বাবা বলে বিল্টু আমাদের ছেড়ে চলে গেল রে। তো সামনে না একজন ওনার হাত দেখিয়ে স্কুটারটাকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলছে তুমি আমাকে একটু বার্নিং ঘাটের দিকে নিয়ে যেতে পারো। বেশ কিছুটা রাস্তা আসার পর উনি ফিল করছেন যে পিছনের সিটটাতে কেউ নেই, একজন হালকা লাগছে ভীষণ। স্কুটারটা দাঁড় করিয়ে পিছনের সিটে তাকিয়েছেন, দেখছেন কেউ নেই, পুরো ফাঁকা। তো ঘর থেকে আমি পুরো শুনতে পাচ্ছি ঠিক দরজার বাইরে একদম প্রচুর লোক হই হুল্লোড় করছে। করিডোরে যখন বেরিয়েছি দেখছি একদম নিস্তব্ধ, একদম সাইলেন্ট, সব কিছু, কিচ্ছু নেই। তো এতগুলো লোকের হল্লা কোথায় গেল? তারপরেও যেটা ফিল করেছে আরও ভয়ঙ্কর, সেটা যে প্রচণ্ড ভারী কিছু ওর বুকের ওপর দিয়ে যাচ্ছে আসছে, চেপে চাপ লাগছে একদম বুকে। ও তখন উঠে যে কাউকে চেঁচিয়ে ডাকবে কি ঘর থেকে বেরিয়ে যাবে সেই ক্ষমতাটা ওর নেই। মানে ও বলছে যে আমি যে আজকে বেঁচে আপনাদের সামনে থাকতে পারবো এটা আমার আর মনে হয়নি। শুক্রবারের রাত আর রাত 9টা মানে হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের পডকাস্ট শুনেছে এবং শুনে আমরা যেরকম বলি নাম্বারে ঘটনা পাঠাতে, সেরকম ঘটনা পাঠিয়েছিল এবং সিলেক্ট হয়েছে অন্বেষা। অন্বেষা, তুমি কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? খুবই ভালো। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে আমাদের পডকাস্টে সাধারণত আমরা একটা ঘটনা নিয়েই আলোচনা করি, বাট আজকে আমরা 3টে ঘটনা শুনবো তোমার কাছ থেকে। তো প্রথম ঘটনাটা কোথাকার বা কি বিষয় তুমি যদি বলো। হ্যাঁ, প্রথম ঘটনাটা আসলে একটা অলৌকিক ঘটনা বলতে পারো, যেটা আমি নিজের স্বপ্নে দেখেছি, আমার নিজের জীবনে ঘটেছিল। তো এই ঘটনাটা বেশ কয়েক বছর আগেকার। আমরা তখন, আমি, আমার বাবা মা সবাই তখন চিত্তরঞ্জন, হয়তো অনেকেই চিনবেন, CLW চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে আমরা থাকতাম কোয়ার্টারে। তো সেই বছর আমি হায়ার সেকেন্ডারি এক্সাম দিই এবং তারপরে মেডিকেল এন্ট্রান্স এক্সামও দিয়েছিলাম। তো দুটো পরপর পরীক্ষা মানেই তো মানসিক এবং শারীরিক দিক থেকে ভীষণ একটা চাপ থেকেই যায়। তো আমার সিট পড়েছিল দুর্গাপুরে, আমি দুর্গাপুরে পরীক্ষা দিতে যাই, আমার বাবা মা আমার সঙ্গেই ছিলেন। তো পরীক্ষা দিয়ে ওই দিনকে রিলেটিভের বাড়িতে কাটাই, দিয়ে পরের দিন আমরা সকালবেলাতে আমাদের কোয়ার্টারে ফিরে আসি। তো ভীষণ একটা এক্সর্শন তো শরীর মনের ওপর দিয়ে গেছেই। আর এ বিষয়ে বলে রাখি যে আমার বাবা এবং মা দুজনেই ছিলেন CLW দুটো সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল। তো এবারে আমার বাবার স্কুল শিফট থাকতো সকালে 6:30 থেকে দুপুর 12টা, আর মায়ের থাকতো দুপুর 11:15 থেকে বিকেল 5টা পর্যন্ত, এরকম একটা শিডিউল ছিল। তো আমাকে কখনোই একা সেরকমভাবে থাকতে হতো না, আর আমার তো স্কুল থাকলে তো স্কুলেই আমি যেতাম। তো এবার দুপুরবেলাতে মা 11:15 বাড়ি থেকে বেরিয়ে যেত। যেহেতু বেরিয়ে যেত তার জন্য মায়ের সাথেই আমি একদম 11টার সময় লাঞ্চ করে নিতাম, মা লাঞ্চ করেই যেত। তো ওরকম ওই দিনও আমি লাঞ্চ করে নিয়েছি মায়ের সাথে। তারপর আমি ভাবছি একটু অনেক দিন পর একটু ফ্রি টাইম পেয়েছি, একটু টিভি দেখি, তখন অতটা মোবাইল দেখার ব্যাপার ছিল না। তো ওরকম টিভি দেখছি, এর মধ্যে বাবাও চলে এসছে। দিয়ে বাবার সাথেও কথাবার্তা বলেছি, দিয়ে এত টায়ার্ড ছিলাম আমি শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। এবারে ঘুমিয়ে পড়বার পরে ঘুমের মধ্যে অদ্ভুত কিছু জিনিস আমি স্বপ্নে দেখি। প্রথমত হচ্ছে, প্রথম যাকে দেখি তিনি হচ্ছেন আমার মায়ের সেজো মামা, মানে আমার সম্পর্কে সেজো দাদু হন। উনি কলকাতাতেই থাকতেন, ওনার বয়সও হয়েছিল মোটামুটি 85-86 বছর। ওনাকে দেখি যে গলাতে একটা গাঁদা ফুলের মালা, এবং অদ্ভুতভাবে উনি ঠিক একটা ফটোর মধ্যে যেন স্টিল হয়ে যাচ্ছেন, আর একটা ব্যাকগ্রাউন্ডে যেন কেউ একজন বলছে যে এই মানুষগুলো আর থাকবে না। নেক্সট আমি যাকে দেখি সে হচ্ছে আমার বাবার একজন সিনিয়র বস ছিলেন, অফিসার। তো ওনাকে দেখি যে ঠিক সেম গলায় ওই গাঁদা ফুলের মালা ওই একভাবে স্টিল হয়ে যাচ্ছে এবং সেই আর থাকবে না। আর আমি নেক্সট যাকে দেখি সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা পেট ছিল, মানে
ঠিক পেট বলা যায় না, যে দেশি কুকুরই, কিন্তু বাড়িতে আসতো, খাওয়া দাওয়া করতো, মানে একদম ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছিলো, যে বাড়িতেই ঘুমাতো, শুতো, এরকম আর কি। তো তাকে দেখি, দিয়ে তাকেও ঠিক সেম অবস্থায় দেখি, গলায় গাঁদা ফুল আর ওই ব্যাকগ্রাউন্ডের কথা। নেক্সট দেখি বাবা এরকমভাবে একটা গাঁদা ফুলের মালা নিয়ে পড়তে যাচ্ছে, চাইছে পড়তে, কিন্তু আমি যেভাবে হোক বাবাকে আটকে দিচ্ছি, মা আর আমি চেষ্টা করছি আটকাবার, যেটা তুমি করতে পারো না। মানে এরকম একটা পর্যায়ে স্বপ্নটা দেখে আমার ঘুমটা ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে দেখি মা স্কুল থেকে ফিরে এসেছে, বাবাও আছে, দুজনেই আছে। তো এই স্বপ্নটা দেখে না, স্বপ্ন তো আমরা অনেক সময়ই দেখি, কিন্তু এই স্বপ্নটা আমার মনের মধ্যে একটা কোথাও গিয়ে একটা দ্বিধা সৃষ্টি করে, যে কেন এরকম দেখলাম হঠাৎ করে। তো তখন বাবাকে বলাতে বাবা বলে, বাবা এমনি ঠাকুরের খুব পুজো টুজো করে, তো বলে যে আমি তো ঠাকুরকে অনেক সময় গাঁদা ফুলের মালা টালা এনে পড়াই, সেটাই দেখেছিস, তারই একটা রিফ্লেকশন হয়তো তুই স্বপ্নের মধ্যে দেখেছিস, তো এটা তুই অতটা মনের মধ্যে আনিস না, ভুলে যা। তো সেই বছর আমার মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা অতটা ভালো হয়নি, আমি নেক্সট বার আর একবার দেওয়ার ট্রাই নিয়েছিলাম। তো তার জন্য কোথায় কোচিং নেব, কিভাবে আমার আবার পড়াশোনা স্টার্ট করব, সেইগুলো নিয়ে আবার আমরা চিন্তা করতে থাকি। সেই মতো একটা আসানসোলে একটা কোচিং সেন্টারে আমি অ্যাডমিশনও নিই। তো তার মধ্যে হায়ার সেকেন্ডারি রেজাল্টও বেরোয়, রেজাল্টও যথেষ্ট ভালো হয়। এসবের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে ব্যাপারটা ভুলে গেছিলাম। দিন 20-25 মতন পরে হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসে। সেই ফোনে বলছে যে সেজো যে দাদু ছিল, তিনি বিয়ে করেননি এবং তিনি একাই থাকতেন, ওনার কাছে একটা কাজের লোক থাকতো। তো উনি মানে ওই কাজের মেয়েটি ফোন করেছে, বলছে তোমাদের সেজো মামা খুব অসুস্থ। কি হয়েছে, মানে কিছু কার্ডিয়াক প্রবলেম হয়েছে বা কিছু বার্ধক্যজনিত সমস্যা। এটা না মা আমাকে বলল, শোনার পরেই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মনে হলো আরে আমি তো কিছুদিন, তখন আবার ওই স্বপ্নের কথাটা আমার মনে পড়ে গেল, যে আমি তো ওনাকেই দেখেছিলাম স্বপ্নে। তো তখন আমাকে মা অনেক সান্ত্বনা দিল, বাবাও দিল, যে তুই এগুলো নিয়ে ভাবিস না, কারণ হচ্ছে এগুলো তো হতেই পারে, বয়স হলে মানুষ অসুস্থ হবে। তারও 3-4 দিন পর খবর এলো যে সেজো দাদু মারা গেছেন। তো আমি তখন দেখলাম আমার স্বপ্নে দেখা প্রথম যাকে আমি দেখেছিলাম তারটা কিন্তু মিলে গেল। তখন আমার ভীষণ মন খারাপ করছে, যে কেন এরকম হলো, কেন। তো আমাকে বাবা মা সবাই বোঝাচ্ছে যে এটা দেখ কোয়েন্সিডেন্স, মানুষের জীবনে কোয়েন্সিডেন্স হতেই পারে, স্বপ্ন তো আমাদের হাতে থাকে না। তো যাই হোক, দিয়ে সেটা নিয়ে আমি আস্তে আস্তে ভুলেও গেলাম, আবার পড়াশোনা শুরু করলাম, যে পড়াশোনা যেভাবে আমার চলছে সেভাবে স্টার্ট করলাম। তার আবার ঠিক পরের মাসে তার বাবা হঠাৎ করে একদিন স্কুল থেকে ফিরেছে 12টার সময়, ফিরে এসে বলছে খুব দুঃখের একটা খবর আছে। যিনি সিনিয়র, যিনি বস ছিলেন বাবার, উনি জাস্ট 1 বছর আগে রিটায়ার করেছেন চাকরি থেকে। উনি হঠাৎ করে মানে রাস্তা পেরোচ্ছিলেন, কলকাতায় ফ্ল্যাট কিনে থাকতেন, তো রাস্তা পেরোতে গিয়ে গাড়ি চাপা পড়ে মারা গেছেন অ্যাক্সিডেন্টে। এটা শোনার পরে না আমি জাস্ট মানে কিছু বলার আমার ভাষা নেই। তখন আমি মনে মনে ভাবছি যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম কেন। একটা মানুষ তো মারা যাবে, কিন্তু তারটা আগে থেকে জেনে যাওয়াটা যে কতটা কষ্টের, তখন আমি সেটা ফিল করছি, যে আমি বলছি ভগবান আমাকে তুমি এরকম স্বপ্ন কেন দেখালে। তখন আমি ভাবছি আমি তো নেক্সট বিল্টুকে দেখেছিলাম, বিল্টু মানে আমাদের যে পোষ্য কুকুরটি থাকতো, তো তাকে আমি দেখেছিলাম। আমি ভাবছি তার কি তাহলে পালা আসতে চলেছে এবার। তখন ভীষণ ভয় হতো একটা মনের মধ্যে, যে যতই পড়াশোনার মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, যতই কোচিং নিই, সব কিছুর মধ্যে একটা ভয় হতো যে বিল্টু কিনা জানি ওর যদি কিছু হয়ে যায়। ওর খুব যে বয়স হয়েছিল তাও না, ওর মোটামুটি 9 বছর এরকম বয়স হয়েছিল। কুকুররা সচরাচর মোটামুটি 15 বছর অবধি বাঁচে। তো খুব চিন্তা হতো, অন্য পাড়ায় চলে গেলে বা একদিন হয়তো বাড়িতে এলো না, খুব চিন্তা ভাবনা হতো। তো আস্তে আস্তে তো দিন কাটছে, আমার পড়াশোনাও চলছে, যেমন যায় জীবন সেভাবেই চলছে। এরকম চলতে চলতে সেই দিনটা ছিল 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর তো আমরা সবাই জানি টিচার্স ডে। তো আমার বাবার স্কুলেও টিচার্স ডে সেলিব্রেট হতো, তো বাবা তো সকালবেলায় টিচার্স ডে সেলিব্রেট হওয়ার পর 12টায় ফিরে এসেছে, আর আমার মায়ের ছিল দুপুরের শিফটে স্কুল। আর এদিকে তার 2-3 দিন আগে বিল্টু আমাদের বাড়িতে আসে, দেখি ওর কপালের কাছটা পুরো কেটে গেছে এবং বেশ গায়ে জ্বর আছে। তো বাবা ওকে কিছু অ্যান্টিবায়োটিক দেয়, ওষুধ বিশুধ, একজন ভেটেরিনারি ডক্টরের সঙ্গে কথাবার্তা বলে যেটুকু করা যায় আর কি। মানে আমাদের তো ওদিকে মফস্বল এরিয়াতে অত বিরাট কিছু ভেটেরিনারি পরিষেবা ছিল না, তো ওকে ওরকম ওষুধ বিশুধ দেয়
এবার 5 সেপ্টেম্বর জানোই তো যে কোচিং সেন্টার মানে তারা ওই সমস্ত টিচার স্টেফে এ সমস্ত অত মানে সেলিব্রেট করা, ওই দিন ছুটি দেয়া এসব করবে না। তো ওই দিন একটা ক্লাস থাকতো ওই ডেটটাতে, পার্টিকুলার দিনটা ছিল আমি বলছি বুধবার ছিল। তো সেই বুধবার দিন ক্লাস থাকতো, একটা ফিজিক্স আর কেমিস্ট্রির একটা আলাদা ক্লাস থাকতো, ওটা আমাকে বাবাই প্রত্যেক সপ্তাহে নিয়ে যেত। তো সেই মতন তো আমার মনটা খুব খারাপ লাগছে যে বিল্টুর শরীরটা খারাপ, ওকে আমি প্রতিদিন আমি নিজে হাতে ভাত টাত মেখে খাওয়াতাম ওকে। তো সেদিনকেও খুব একটা কিছু খাইনি, আমি ওকে খাবার দিই, জল দিই, যেটুকু ওকে কমফর্ট দেওয়া যায়, একটু ফ্যান ট্যান চালিয়ে দিই। ও আমাদের সামনের ঘরেই শুয়েছিল। তো ওই অবস্থায় আমরা ওকে রেখে ওষুধ টষুধ খাইয়ে আমি আর বাবা চলে যাই কোচিং সেন্টারের উদ্দেশ্যে, আর মা তো চলে যায় মায়ের স্কুলে, ওই দিন টিচার্স ডে ছিল। তো বেরিয়ে যখন যাচ্ছি যে বিল্টুকে বললাম বিল্টু আসছে, আমরা জাস্ট, ও না একটা করুণ দৃষ্টিতে তাকালো। ওর সেই মুখটা আমি সেদিন একটুকুও ভুলতে পারিনি। কোচিং সেন্টারে যাওয়ার পর ফিজিক্স যিনি টিচার পড়াতেন আমাদেরকে, পড়াচ্ছেন অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পড়াচ্ছেন, একটা চ্যাপ্টার মিস যাওয়া মানেও একটা বিরাট লস, কিন্তু পড়াচ্ছেন, কিন্তু আমি কিছুতেই সেদিন কনসেন্ট্রেট করতে পারিনি। প্রত্যেক মুহূর্তে বিল্টুর সেই মুখটা আমার সামনে ভেসে উঠছে, আর খুব কষ্ট হচ্ছে। দিয়ে একটা সময় মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে হাফ টাইম হতো আর কি, সবাই খাওয়া দাওয়ার জন্য একটু বেরোতো। তো আমার বাবা কিন্তু ওই সেন্টারেই লাউঞ্জ ছিল, অনেক গার্জেনরা ওয়েট করতো, তো বাবা ওখানেই বসে থাকতো। আমি বাইরে বেরিয়ে এসে না বাবাকে বলি, বাবা আমি না ক্লাস করতে পারবো না। বাবা বললো কী ব্যাপার, এত কষ্ট করে তোকে নিয়ে এলাম, আমারও তো কষ্ট হয়, এতটা রাস্তা এলাম তোকে নিয়ে। আমি বললাম না আমি কিছুতেই করবো না, এই বলে আমি সিঁড়ি দিয়ে নেমে বাইরে রাস্তায় চলে আসি। তো বাবা একটু রাগারাগি করেছিল, কিন্তু আমার সঙ্গে বাধ্য হয়ে চলে আসতে আমি বেরিয়ে এসেছি। তারপরে আমাদের টেম্পোতে করেই এসেছিলাম, সেই টেম্পোতে করে আবার আমরা বাড়ি চলে যাই। সেদিন যখন দরজা দিয়ে ঢুকছি, তো এমনিতে বিল্টু না, আমরা কোথাও থেকে ফিরলে অবলা প্রাণীরা যেভাবে ওয়েলকাম করে আমাদেরকে সেইভাবে ওয়েলকাম করতো। তো সেদিন আর বিল্টু ছিল না ওয়েলকাম করার জন্য। আমি যখন দরজাটা খুলে তালা খুলে ভেতরে ঢুকি, দেখি বিল্টুর নিথর দেহ পড়ে আছে। আমি বাবাকে জিজ্ঞেস করি যে বাবা কি হয়েছে ওর? বাবা বলে বিল্টু আমাদের ছেড়ে চলে গেল রে। এটা শোনার পরে আমার যে কি মানসিক একটা ট্রমাতে আমি গেছিলাম, যে আমি শুধু ভাবতাম আমি স্বপ্নটা দেখলাম কেন, আমি সেদিন দুপুরে ঘুমোনোই হয়তো আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি জানি না এটা কেন ঘটলো। তো মা স্কুল থেকে ফিরে এসে তো এই ঘটনাটা বিশ্বাসই করতে চায় না। বিল্টুকে আমাদের বাগানেই এক জায়গাতে সমাধিস্থ করা হয়। তো এই ঘটনাটার শোকটা অনেক দিন অবধি মনের মধ্যে ছিল, কারণ বিল্টুকে আমি নিজের কখনো একটা কুকুর হিসেবে দেখতাম না, নিজের একদম বাড়ির মেম্বার। তো এরকমভাবে আস্তে আস্তে কিছুদিন যায়। তো তারপর না আমার বাবাকে নিয়ে টেনশান হতো, কারণ আমি বাবাকে ওই অবস্থায় মালা না পরলেও ওই অবস্থায় আমি দেখেছিলাম। তো বাবাকে নিয়ে ভীষণ টেনশান হতো। দিয়ে কিছুদিন পরে, দিন 15-20 পরে বাবার গলা বসতে শুরু করে। গলা বসা মানে গলা দিয়ে ভালো করে আওয়াজই বেরোচ্ছে না। এবার বাবাকে তো স্কুলের প্রিন্সিপাল মানে অ্যাসেম্বলিতে কিছু বলতে হতো বা টিচারদের সাথে কমিউনিকেট করতে হতো, বাবার খুব প্রবলেম হচ্ছে। যত ধরনের ডাক্তার হয় আমাদের ওই চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর বেল্টে সমস্ত ইএনটিকে দেখিয়েছে, হয়তো একদিন গলাটা ছাড়ে আবার ধরে যায়, এইভাবে চলতেই থাকে 2 মাস 3 মাস ধরে। এটাতে একটা প্রচণ্ড টেনশান হচ্ছে আমার, যে কী এমন হলো যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে সারছে না, কোনো হোম রেমেডি ট্রাই করেও সারছে না, কিছুই হচ্ছে না কিছুতে। তখন আমার মনের মধ্যে একটা জিনিস আসে যে ঠিক এই ঘটনাগুলো যে সময় ঘটেছে সেই সময় ঠাকুরের গলাতে আমি গিয়ে দেখেছি ঠাকুর ঘরে ঠিক ওই গাঁদা ফুলের মালা কিন্তু পরানো। আমি বাবাকে বলি যে বাবা তুমি যেভাবে হোক গাঁদা ফুলের মালা আনাটা বন্ধ করে দাও। আমরা জানি যে গাঁদা ফুল অনেকের কাছে অনেক শুভ, অনেকে পুজোতে ঠাকুরকে গাঁদা ফুলই মালাই পরায়, গাঁদা ফুল দিয়ে অঞ্জলি দেয়, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে গাঁদা ফুল জিনিসটাই একটা ট্রমা সৃষ্টি করছে। তখন আমি বাবাকে অনেক বলে কয়ে গাঁদা ফুল আনা বন্ধ করিয়ে দিই। তারপরে তো বাবার এরকম চলতে থাকে, বাবাকে নিয়ে আমরা অ্যাপেলোতে যাই, কলকাতার অ্যাপেলোয়ে আসি। অ্যাপেলোতে বলে যেটা লেজার সার্জারি ছাড়া ঠিক হবে না, এবং না ঠিক করলে এটা কিন্তু যে ক্যান্সারাস দিকে টার্ন দিতে পারে। মানে একটা ভীষণ টেনশানের মধ্যে দিন কাটছে যে কী হলো আমাদের, মানে যে মানুষটা ঠিকঠাক ছিল হঠাৎ করে 2 মাসের মধ্যে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমার কেন জানি না আমাকে দিয়ে ভগবানই এই কাজটা করিয়েছি কিনা, কারণ আমি মা কালী আর শিবের খুব ভক্ত আর কি, ওনাদেরকে সবসময় স্মরণ করি।
যে আমার একদিন মনে হলো যে বাবাকে স্বপ্নে একটা গেঞ্জি পরতে আমি দেখেছিলাম, যে পার্টিকুলার ওই গেঞ্জিটা বাবার খুব ফেভারেট। আমি না ওই গেঞ্জিটা নিয়ে করলাম কি, বাবাকে কিচ্ছু বলিনি, আমি বলেছিলাম পরে যে ওটা ছিঁড়ে ফেলা হয়েছে, খারাপ হয়ে গেছে, ন্যাতা করে দিয়েছে, সব বলেছি। কিন্তু ওই গেঞ্জিটা নিয়ে না আমি অনেক দূরে একটা আমাদের ওখানে ড্যামে ফেলে দিয়ে আসি, যাতে আর কেউ ওটা হাতে না পায়। এবং ঠিক তারপরে পরেই ভগবানেরই এটা কৃপা হয়তো, যে বাবা একজন ইএনটির সন্ধান পায়, সে কলকাতারই কিন্তু, এবং বাবাকে চেক আপ করে একটা ওষুধে বাবা ঠিক 10 দিনের মধ্যে 80% গলার প্রবলেম কিন্তু রিকভার হয়ে যায়। আস্তে আস্তে দেখি বাবার প্রবলেমটা ইমপ্রুভ করতে শুরু করে, আস্তে আস্তে বাবা সুস্থ হতে থাকে। এইভাবে প্রায় 2-3 মাস পর বাবা একদম সুস্থ হয়ে যায়। এবং তারপর থেকে আমি অনেক দিন পর্যন্ত এই গাঁদা ফুলের মালার ওপর একটা ভীতি ছিল, বহুদিন অবধি আমি বাবাকে আনতে দিতাম না। এখন অতটাও নেই ভীতিটা, আস্তে আস্তে সময় গেলে তো স্মৃতি আবছা হবেই। কিন্তু এই স্বপ্নটা যে আমি কেন দেখেছিলাম আর কী যে এর ব্যাখ্যা, সেটা আমার জানা নেই। আর কেনই বা দেখেছিলাম, আমি চাই না এরকম স্বপ্ন আর কখনো কেউ দেখুক বা আমি দেখি। কারণ একটা মানুষ কেউ মারা যাবে সেটা আগে থেকে জেনে যাওয়াটা যে কতটা যন্ত্রণার, আর সেখানে আমার কিছু করারও নেই, আমার কোনো হাত নেই। মানে অনেক কঠিন পরিস্থিতিও হয়, মানে আগে থেকে জেনে গেলে আর সেটা যখন দেখছি সামনে হচ্ছে, সেটা অনেকটা বেদনাদায়ক। আর মানে অনেকে বলে এই বিষয়গুলো যে স্বপ্ন আমাদের মানে মাঝে মাঝে ইঙ্গিতও দেয়, হয়তো সেরকমই একটা স্বপ্ন তুমি দেখেছিলে। আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, বাট লোকে অনেকেই বলে যে আমাদের ইঙ্গিত দেয় স্বপ্ন। কিন্তু আমি পরবর্তীকালে অনেক স্বপ্ন যদি আমরা দেখি, সেভাবে কিন্তু কোনো স্বপ্ন আমার জীবনে ওরকম আর হয়নি সত্যি। কিন্তু এই একটা স্বপ্ন ছিল একটা দিনের দেখা, যেটা আমার জীবনে একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। আচ্ছা, নেক্সট কি ঘটনা আছে? নেক্সট ঘটনার আমি যেটা শোনাবো সেটা হচ্ছে আমাদের ওখানেই চিত্তরঞ্জনের সিএলডাব্লিউরই একটা ঘটনা, একজনের মুখ থেকে শোনা, আমার বাবা নিজেই শুনেছিলেন তার মুখ থেকে। তো এই ঘটনাটা হচ্ছে বেশ কয়েক বছর আগেকার, মানে তখন আমি খুবই ছোট, 2002-3 সাল হবে। তো সেই সময় আমাদের চিত্তরঞ্জন তো একটা মফস্বল এরিয়া, যার জন্য শহরের মতো এত শপিং মল টল এ সমস্ত কিছু ছিল না। একটা ছোট্ট বাজার ছিল আমাদের কাছাকাছি, ওটাকে আমরা বলতাম ইস্ট মার্কেট। ইস্ট মার্কেটে ছিল এই সবজির দোকান, মাছের দোকান, গ্রসারি, আবার জামা কাপড়ও পাওয়া যেত, ইলেকট্রনিক্স জিনিসও পাওয়া যেত। তো ওখানে একটা পাঞ্জাবিদের দোকান ছিল। ওই পাঞ্জাবিদের দোকানে একজন ওনার ছিলেন, আমি ওনারের নামটা নিচ্ছি না, ধরে নেওয়া যাক ওনার নাম হচ্ছে হরিপাল সিং। তো উনি ছিলেন ওনার ওই দোকানের। ওনার বয়সও হয়েছিল, উনি অসুস্থ ছিলেন, উনি চিত্তরঞ্জনের কাছাকাছি একটা জায়গায় একটা নার্সিংহোমে অ্যাডমিটেড ছিলেন। তো অ্যাডমিটেড ছিলেন, সে যার হসপিটালে অ্যাডমিটেড ছিলেন তার নাম হচ্ছে সুমন যাদব। তো এবার খবর আসে যে হরিপাল সিং এরকমভাবে দুপুরে ওই 2:30-3টে নাগাদ এক্সপায়ার করেছেন। ওই প্রচুর হার্টের ব্লক টক নিয়ে এসব নিয়ে ভর্তি হয়েছিলেন। তো এক্সপায়ার করেছেন। এবারে তো শেষকৃত্যের জন্য ওনাকে তো নিয়ে যেতে হবে যেখানে শেষকৃত্য শ্মশানে। তো সেটা হচ্ছে আমাদের ওখানে ম্যাক্সিমাম দাহকার্য করা হতো অজয় নদীর ধারে, যেখানে উন্মুক্ত নদীর ধারে তো দাহকার্য করাই যায়, ওইখানেই সব যত মানে বার্নিং ঘাটের কাজ ওখানেই হতো ম্যাক্সিমাম। তো আর সেই সময়টা ছিল মোটামুটি 24 কি 25 ডিসেম্বর, মানে জবরদস্ত ঠান্ডা, মানে কলকাতাতে যা ঠান্ডা পড়ে, চিত্তরঞ্জন ছিল ছোটনাগপুর প্লেটোর একটা অংশ, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলাতে 7-8 ডিগ্রি অবধি নেমে যায়, এরকম ঠান্ডা। তো এবারে সবাই গেছে ওনার শেষকৃত্যে। আর সুমন যাদব যাকে বললাম, যার হসপিটালে উনি ছিলেন, ওই হসপিটালের যে ওনার, তিনিও গেছেন, ওনাদের খুব পরিচিত ছিলেন ফ্যামিলির সাথে। তো ওই পাঞ্জাবি ভদ্রলোকের পরিবার এবং তার সঙ্গে পাড়া প্রতিবেশী যেমন যায় সবাই গেছেন। তো ওখানে গিয়ে দাহকার্য, তো মানে পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে আমি যেটুকু শুনেছি যে ওনাদের মধ্যে মানে নিয়ম আছে যে হাফ ডান করে দাহকার্য চলে আসতে হয়, পিছন ফিরে তাকাতে নেই। কতটা সত্যি মিথ্যে আমি জানি না, তবে এটা আমি শুনেছি যে ওখানে তো ওনার যে বাড়ির ফ্যামিলি মেম্বার্স যারা, তারা হাফ ডান করে ব্যাক করে গেছে বাড়িতে, মানে পিছনে ফিরে তাকায়নি এরকম। তো বাকি যে নেবার্স যারা ছিলেন ওনার, এবং যে সুমন যাদব যিনি ওনার ছিলেন হসপিটালের, ওনারা প্রত্যেকে কিন্তু ছিলেন, এবং শেষকৃত্য সম্পন্ন করে সব কাজ টাজ মিটিয়ে তখন প্রায় রাত 11টা 11:15-20 এরকম বাজছে।
তো সবাই এবার ব্যাক করছে। সেই সময় চিত্তরঞ্জনের মতো মফস্বলে খুব একটা কারোর 4 হুইলার কিন্তু ছিল না বা চলতো না, ম্যাক্সিমাম ছিল কি স্কুটার ছিল বা বাড়ি বাড়ি সাইকেল থাকতো। এবার যারা ছিল তাদের সবারই স্কুটার নইলে সাইকেল, ওই রকম এতে করে ওরা ফিরছে সবাই। ফেরার পথে যে সুমন যাদব যিনি ভদ্রলোক, উনি কিছুটা পিছিয়ে পড়েন অন্যদের থেকে। আর চিত্তরঞ্জনে না এমন ছিল, কোয়ার্টারগুলো আমি বলি যে ফ্ল্যাট সিস্টেম নেই ওখানে, ম্যাক্সিমাম কোয়ার্টার এবং বাংলো টাইপের, মানে একটা বাড়ি অনেকটা বাগান, আবার গ্যাপ দিয়ে আর একটা বাড়ি, এরকম এ টাইপ বি টাইপ সি টাইপ নানা রকমের বাংলো, যে যেরকম ক্যাটাগরিতে চাকরি করে সেরকম বাংলো সে পাবে। যে তুমি চট করে ডাকলে শীতের দিনে একটা লোক শুনতে পাবে সেরকম পাবে না। তো উনি ফিরছেন, যে সুমন যাদব, উনি স্কুটার নিয়ে ফিরছেন। বেশ কিছুটা রাস্তা চলে এসছেন বার্নিং ঘাট থেকে। আসার পরে দেখছেন যে সামনে স্ট্রিট লাইটের আলোতে খুব একটা স্পষ্ট নয়, মানে একটু আলো আধারি জায়গাটা। তো সামনে না একজন ওনার হাত দেখিয়ে স্কুটারটাকে দাঁড় করিয়েছেন। আচ্ছা। বিশাল লম্বা চওড়া চেহারা, এরকম ঠিক অনেকটা ওই হরিপাল সিংয়ের চেহারার সাথে মিল আছে, যে গা অবধি মানে মুখ টুক সব মাফলার টাফলার চাদর ফাদর দিয়ে ঢাকা। দাঁড় করিয়ে বলছে, তুমি আমাকে একটু বার্নিং ঘাটের দিকে নিয়ে যেতে পারো? দিয়ে ও প্রথমে রিফিউজ করেছে, ভেবেছে পাগল না কি, কে রে বাবা এরকমভাবে বলছে আমাকে, এত রাত্রে বার্নিং ঘাটে আমি কেনই বা যাব। তখন রিফিউজ করলেও এমনভাবে রিকোয়েস্ট করেছে না লোকটা, যে ও আর ফেলতে পারেনি। ও পিছনে বলেছে, ঠিক আছে আপনি আমার ব্যাক সিটে চাপুন, আমি নিয়ে যাচ্ছি। দিয়ে স্কুটারে চাপিয়ে নিয়ে ওনাকে নিয়ে রওনা দিয়েছে বার্নিং ঘাটের দিকে। বেশ কিছুটা রাস্তা আসার পর উনি ফিল করছেন যে পিছনের সিটটাতে কেউ নেই, একজন হালকা লাগছে ভীষণ। স্কুটারটা দাঁড় করিয়ে পিছনের সিটে তাকিয়েছেন, দেখছেন কেউ নেই, পুরো ফাঁকা। মানে এই অবস্থাটা ফেস করবার পরে না, মানে ওনার আর হাতে পায়ে জোর নেই যে আবার স্কুটার চালিয়ে বাড়ি অবধি আসবেন। ওই অবস্থায় উনি প্রায় পড়ে গেছেন মাটিতে। আর ওই সময় যে স্মার্টফোন, লোকেশান পাঠানো, এসব ব্যাপার তো ছিল না। কিপ্যাড ফোন ছিল অনেকের ঘরে, আবার অনেকের ঘরে তাও ছিল না। তো সুমন যাদব, ওই ভদ্রলোক যিনি পড়ে গেলেন ওইভাবে, তো ওনার কাছে একটা কিপ্যাড ফোন ছিল। কোনোভাবে বোধহয় একটা নাম্বারে ডায়াল করেছে, পরিচিত একজনের নাম্বারে ডায়াল করে শুধু বলেছে আমি বার্নিং ঘাটের কাছে, আর কিছু বলতেই পারেনি। ওই অবস্থায় কোনো সেন্সই নেই। তো সবাই খবর টবর দিয়েছে, বাড়ির লোককে এসে ওনাকে উদ্ধার করে নিয়ে গেছে। আস্তে আস্তে উনি সুস্থ টুস্থ হয়েছেন। তারপরে এই ঘটনাটা উনিই বলেছিলেন সবাইকে। আচ্ছা। এবং ওনার সাথে আমার বাবারও পরিচিতি ছিল, বাবা ওনার মুখ থেকেই শুনেছেন ঘটনাটা, যে সেদিনকে রাত্রে যে ওই লম্বা চওড়া যে ব্যক্তিটি, উনি আসলে কে? উনি কি হরিপাল সিংয়েরই বিদেহী আত্মা? সেটাই একটা প্রশ্ন রয়ে গেল আমাদের কাছে। এটা অনেক দিন অবধি সবার মুখে মুখে চলতো চিত্তরঞ্জনে, যে এইরকম একটা ঘটনা ঘটেছে। এটা বলতে পারি গ্রামাঞ্চলে বা এরকম জায়গায় বেশি এইগুলো শোনা যায়। আর এগুলো আমরা এই বিশেষ করে এই ঘটনাটা অনেকটা আমাদের সেই দাদু ঠাকুমারা যেরকম ঘটনা বলতো আমাদের, সেরকম ঘটনার মতো। মানে সেই যুগেও তো ঘটনা ঘটতো, সেই সময়। আর সেই সময় কিন্তু এত ব্ল্যাক ম্যাজিক এই ওই মানে হয়তো ছিল, বাট এতটাও না এখনকার দিনে যেরকম, সেরকম নয়। ওর জন্য সেই সময় এই টাইপের ঘটনাগুলো কিন্তু আমার মনে হয় বেশি হতো। কারণ এরকম ঘটনা প্রত্যেকটা জায়গায় মানুষ মানে শুনেছে, বা মানে আমরা শুনেছি। যেমনি আমিও আমাদের ওখানের একটা ঘটনা এরকম সিমিলার টাইপের শুনেছি। তার মানে সব জায়গায় এরকম টাইপের ঘটনা কিছু ঘটতো। এটাই তো আর মিথ্যের কিছু নেই, কারণ যে স্কুটারটা চালাচ্ছিল সে নিজে ফিল করেছে, সে নিজে রাস্তায় পড়ে গেছে এবং তাকে উদ্ধার করে নিয়ে গেছে পাড়া প্রতিবেশীরা। যে একটা মানুষের তো আর ক্ষমতা থাকতে পারে না যেভাবে এইরকম একটা সিচুয়েশন দেখার পর আবার ফিরে আসবো আমি। এক্স্যাক্টলি। আর তৃতীয় ঘটনাটা, এটা মনে হয় তোমার সাথে ঘটেছে? এটা আমাদের সাথে, মানে আমাদের ফ্যামিলির সাথেই হয়েছিল। তো এই ঘটনাটা একটা হোটেল নিয়ে ঘটনাটা। তো আমি শুরু করছি। এটা হয়েছিল সেই আমি যে বছর মেডিকেল এন্ট্রান্স দেওয়ার জন্য আমি যখন বললাম আমি কোচিং নিচ্ছিলাম, তো নেক্সট ইয়ারে আমি কোচিং নিয়ে ফার্স্ট টাইম হলদিয়াতে ডেন্টালে চান্স পাই। তো চান্স পাওয়ার পরে আমি, আমার বাবা মা সবাই মিলে, তো হলদিয়াতে কিছু ফর্ম্যালিটিস ছিল কলেজে যে কাউন্সিলিংয়ে পেয়েছি তার জন্য। তো চিত্তরঞ্জন থেকে আমরা, হলদিয়ার দূরত্ব প্রায় 350 কিলোমিটার মতো। এবার আমার বাবারই পরিচিত একজনের গাড়ি ছিল, যে ট্রেনে করে যাওয়া আসা প্রচুর ঝামেলা, যার জন্য ওই মানে বাবার যে পরিচিত সে আমাদেরকে একটু কম সময়ে ওর গাড়িতেই নিয়ে যেত।
দিয়ে তাকেই আমরা বলি যে তুমি নিয়ে চলো হলদিয়া। দিয়ে হলদিয়া যেতে প্রায় 6.5 ঘন্টা মতো সময় লেগে যেত চিত্তরঞ্জন থেকে, 350 কিলোমিটার রাস্তা। তো একদিনে গিয়ে একদিনে ফিরে আসা অসম্ভব ব্যাপার, তো হোটেলে থাকতেই হবে। তো গেছি আমরা সকালে, বেরিয়ে গিয়ে কলেজে যে সমস্ত ফর্ম্যালিটিস ছিল, ডকুমেন্টস জমা দেওয়া, কাজ ফাজ করে তারপরে তখন অতটা নেট ফেট দেখে যে হোটেল বুক করবো এরকম ব্যাপারটা ছিল না, যে আমরা এমনি হলদি নদীর ধারে হোটেল নেব বলে গেছি। একটা ভালো, নাম নিচ্ছি না হোটেলের, ভালো মানে বাজেটের মধ্যে বেশ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল একটা পেয়েছি। দিয়ে সেখানে আমরা নিজেদের জন্য একটা ঘর নিয়েছি, আর ড্রাইভার থাকার মতো একটা জিজ্ঞেস করেছি ঘর কমের মধ্যে কীরকম, মানে সিঙ্গেল বেডের রুম কি হবে, সে বলেছে হ্যাঁ হয়ে যাবে, দিয়ে দিয়েছে। এবারে প্রচণ্ড ক্লান্ত সারাদিন ধরে এতটা জার্নি করে কলেজে কাজ টাজ সেরে এসে, তো আয়নার সামনে গিয়ে আমি জাস্ট ফ্রেশ হতে গেছি। আয়নার সামনে গিয়ে অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে পুরো না ফর্সা আমরা হলেও কিন্তু মনে হচ্ছে গায়ের মধ্যে পুরো মোম, একদম মোমের মতো লাগছে, এবং চোখ মুখগুলো পুরো আঁকা আঁকা। মানে আমি নিজেকে এরকম দেখছি যে এত সুন্দর কি করে হতে পারে। যে তারপর আমি মাকে ডেকেছি, মা দেখো কীরকম লাগছে আয়নাতে দেখতে মুখটা। মা দেখে বলছে হ্যাঁ তাই তো, আমাকেও তো এরকমই লাগছে। দিয়ে বাবাও এসছে, দিয়ে মানে আমি ভাবছি আয়নার মধ্যে অনেক সময় যদি ক্যামেরা বা কিছু অন্যরকম কিছু সেট করা থাকে হয়তো বা এরকম লাগতেও পারে, কিন্তু ভালো করে লক্ষ্য করলাম যে একটা সাধারণ আয়না, জাস্ট যেমন থাকে আমাদের ঘরে। দিয়ে ওই নিয়ে আমরা মজা তামাশা করছি যে নিশ্চয়ই কোনো রানীর আয়না হবে, জাদুকরি আয়না, এসব মজা করছি, ঠাট্টা করছি। এসব করতে করতে যাই হোক, কত আমরা মাথা ঘামাইনি ব্যাপারটা নিয়ে। রাত্রিবেলায় আমাদের তো ডিনারের যখন টাইম হয়ে গেছে, আমরা হোটেলেই খেয়েছিলাম, হোটেলের সাথে রেস্টুরেন্ট ছিল, একদম সিম্পল ডাল ভাত তরকারি যেমন হয়, আমরা এমনি বাইরে গেলে খুব একটা রিচ কিছু খাইও না, তো ওই রকমই খেয়ে দিয়ে ঘরে এসে শুয়ে পড়েছি। পরের দিন সকাল থেকে দেখছি আমার বাবার ভীষণ শরীর খারাপ, মানে পেটের প্রবলেম, বলছে প্রচণ্ড নশিয়া এবং পেট অসম্ভব ভার, মানে 1 কাপ চা পর্যন্ত খেতে চাইছে না। তো আমি বাবাকে জন্ম থেকে দেখছি কোনো দিনের জন্য একটা অ্যান্টাসিড খায়নি, কিন্তু আমার মা আমরা যদি প্রবলেম হলে যদি বা অ্যান্টাসিড খেয়েছি, কিন্তু বাবাকে কোনো দিন এরকম কিছু নিতে হয়নি। তো সেই মানুষকে আমি দেখছি চা খেতে পাচ্ছে না, তারপর বলছে যে প্রচুর দিয়ে মায়ের কাছ থেকে চাইছে অ্যান্টাসিড দাও, এই সেই সেসব খেয়েছে। তো আমাদেরকে তো হলদিয়া ছেড়ে ফিরতে হবে চিত্তরঞ্জনে, কারণ দুজনেরই একটা কাজের ব্যাপার আছে, কর্মক্ষেত্রেরও ব্যাপার আছে। তো আমরা আস্তে আস্তে ওষুধ টষুধ বাবা খেয়ে আমরা হলদিয়া থেকে বেরিয়ে এলাম। রাস্তাতে দুপুরে লাঞ্চ করার কথা, বাবা বলছে আমি দুপুরে কিচ্ছু খেতে পারবো না। আর গায়ে হাত দিয়ে দেখছি প্রায় 102-3 কাছাকাছি জ্বর হবে, প্রচণ্ড জ্বর, মানে প্রায় বেহুশ হয়ে যাওয়ার মতো এত জ্বর, মানে আর বলছে প্রচণ্ড পেটে একটা কষ্ট হচ্ছে। তখন আমরা কি করব, যে এতটা রাস্তা বাবাকে নিয়ে ফেরাটা কি ঠিক হবে? দিয়ে এইসব ভাবতে ভাবতে ডানকুনিতে আমার এক মাসি থাকতেন, তো আমরা বললাম যে ডানকুনিতে আজকে রাতটা স্টে করে যাই, যদি ডাক্তার ফাক্তার দেখাই ওখান থেকেই দেখাবো, দিয়ে চলো আমরা ডানকুনিতেই যাই। দিয়ে ডানকুনিতে গেছি, মাসির বাড়িতে তো বাবা মানে ছিল, আমরাও ছিলাম। পরের দিন সকালে দেখছি বাবার শরীর কিন্তু একদম ঝরঝরে, মানে কোনো জ্বর নেই, পেটের প্রবলেম নেই, এমনি নর্মাল যেমন খাওয়া দাওয়া, চা খেলো, দিয়ে বললো একটু হালকা কিছু খাবো, তো আর সেই প্রবলেমটা নেই। ঠিক ওই দিন ওই পার্টিকুলার হোটেলেই কিন্তু ঘটনাটা ঘটেছিল। তো সেটা নিয়ে বাবা বলছে কি যে খাবার দাবারগুলো হয়তো খুব একটা ভালো ছিল না, তার জন্য আমার এটা হয়েছে, কিন্তু যদি খাবার খারাপ থাকতো তাহলে তো আমার মায়েরও প্রবলেম হতো, আমাদের হয়নি। তো এসব নিয়ে অত চিন্তাভাবনা না করে দিয়ে বাবা ভালো হয়ে গেছে, তখন আমরা আবার গাড়ি করে আমাদের বাড়িতে ফিরে আসি চিত্তরঞ্জনে। ইন দ্য মিন টাইম তো কলেজে তো কাউন্সিলিং হয়, কাউন্সিলিংয়ে আমি কলকাতা একটা কলেজে চান্স পেয়ে যাই ডেন্টালে। তো কলকাতাতে আমি অ্যাডমিশনও নিয়ে নিই, কিছু ডকুমেন্টস পেপারস এ সমস্ত হলদিয়াতে জমা ছিল, যেগুলো আনার জন্য আমাকে পরে যেতে হয়েছিল। তো হলদিয়া জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, হলদি নদীর ধারে, মানে এত সুন্দর পরিবেশ। তো আমার মনে হয়েছিল আমি আবার আরেকবার যাব। তো এবারে ডকুমেন্টস আনাটা একটা সুযোগ হয়ে গেল, যে না এই সুযোগে তো আরেকবার ঘোরাও হয়ে যাবে। আমরা কিন্তু তখন কলকাতাতেই থাকি, তো কলকাতা থেকে মানে আমার বাবা মাও চাকরি করতো তখন, কলকাতা এসছে, আমরা বললাম চলো কলকাতা থেকেই আমরা যাব হলদিয়া। তখন অতটা উবের বা ইনড্রাইভার, ওলা, এরা যে আউট স্টেশন ট্রিপ যেগুলো নেয় সেগুলো অতটা নিত না তখন। তখনও ওই আমার মাসিরই একজন পরিচিত ড্রাইভার, ওর গাড়িতে করে আমরা হলদিয়া গেছিলাম।
হলদিয়াতে গিয়ে ওই হোটেলেই, যেটাতে আগের বার ছিলাম, ওই হোটেলেই উঠি। পেপারস নেওয়ার যে কাজগুলো ছিল কলেজে, ওগুলো নিয়ে ওই হোটেলেই উঠি। আমি দেখি যে আগের বার যে রুমটাতে ছিলাম সেই রুমটা কিন্তু ফাঁকা রয়েছে, আমাদেরকে ওই রুমটা দিতে চায়। কিন্তু আমার না মনের মধ্যে একটা মানে কোথাও একটা খচখচ করছিল যে আমার বাবার এত শরীর খারাপ হলো, হয়তো কাকতালীয় হতে পারে, আমি বললাম আমাকে এই রুমটা দেবেন না, আপনি অন্য রুম দিন। দিয়ে অন্য রুম নিলাম। এবার ড্রাইভারের রুম পাওয়া যায় না, সে কোথায় থাকবে, এসব করতে করতে অনেক পরে ড্রাইভারকে একটা রুম দিয়েছে। তো আমাদের যে রুমটায় আমরা ছিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রুম। সেখানে আবার আমি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে যখন আয়নায় চুল আঁচড়াতে যাব, দেখি ঠিক আগের বারের মতো সেম কাণ্ড, সেই এক রকম যে একদম মোমের মতো রং, তার সাথে চোখ মুখ। দিয়ে আমরা মজা করছি যে এই হোটেলের সব আয়নাতেই তাহলে জাদু করা আছে, কেউ নিশ্চয়ই জাদু করেছে। আর এইগুলো নিয়ে অত মানে আমরা মাথাও ঘামাইনি, ভেবেছি কিছু হবে হয়তো, অত সিগনিফিক্যান্ট কিছু নয়। তো এবার রাত্রিবেলাতে ডিনার টাইম হয়ে গেছে যখন, তখন বাবা বলল যে আমরা হোটেলে খাবো না, আগেরবার হোটেলের খাওয়াটা হয়তো খারাপ ছিল, আমরা বাজারে কোনো ভালো হোটেল থেকে গিয়ে খেয়ে আসবো। তো আমি, আমার বাবা মা, যে ড্রাইভার, সবাই মিলে গেছি, রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে এসেছি। এসে আমি, আমার বাবা মা দুজনেই আমরা একটা রুমে ছিলাম, যে তিনজনে সেখানে রয়েছি, ড্রাইভারের মতো রুমে চলে গেছে। তো এবার আমরা যখন তিনজন একসাথে থাকি তো প্রচুর গল্প চলতে থাকে, মানে গল্প থামেই না। তো আমার বন্ধুদের সাথে বন্ডিংয়ের থেকেও বাবা মার সাথে বন্ডিংটা বেশি। এইসব করতে করতে রাত্রি 12টা 12:30 বেজে গেছে, বাবা মা দুজনেই শুয়ে পড়েছে। আমি এমনি জাস্ট জেগেই রয়েছি, ঘুম অতটা আসছে না, নতুন জায়গাতে গেলে আমার ঘুম আসে না চট করে। তো ঘর থেকে আমি পুরো শুনতে পাচ্ছি যে প্রচুর লোকজন যদি একদম টিম একটা হই হুল্লোড় করে না, যেরকম আওয়াজ হবে, ঠিক দরজার বাইরে একদম প্রচুর লোক হই হুল্লোড় করছে, মানে একটা গ্যাং ধরো বেড়াতে গেছে কোথাও, হই হল্লা হচ্ছে, ওরকম আওয়াজ। আমি বাবাকে ডেকেছি ঘুম থেকে, বলছি বাবা দেখো বাইরে কীরকম একটা আওয়াজ হচ্ছে না, শোনো। বাবাও শুনেছে, বাবা বললো একদম দরজা খুলিস না, অপরিচিত জায়গা, তুই বেরোসো না, তুই শুয়ে পড়। তো আমার তো মানে আগ্রহটা একটু বেশি, যার জন্য আমি দরজা খুলেওছি, করিডোরেও বেরিয়েছি। করিডোরে যখন বেরিয়েছি দেখছি একদম নিস্তব্ধ, একদম সাইলেন্ট, সব কিছু, কিচ্ছু নেই। তো এতগুলো লোকের হল্লা কোথায় গেল? আমি তখন ভেবেছি হয়তো নিচের ফ্লোরে হচ্ছে কি, আমরা ছিলাম টপ ফ্লোরে, তার উপরে একটা ফ্লোর ছিল কেবল, চিলেকোঠায় বোধহয় ঘর ফর ছিল। তো আমি নিচের যে করিডরগুলো ওগুলোর দিকে তাকিয়েছি, তাকিয়ে দেখছি যে একটা লোক নেই, কোনো জনপ্রাণী নেই। বেশ অবাক হয়ে গেছি যে কি হলো। ভয় কিন্তু পাইনি আমি, মানে ভূতে খুব একটা যে ভয় পাই আমি তাও না, কিন্তু মানে অবাক হয়ে গেছি যে কী হলো ব্যাপারটা, এরকম আমি কি এতটাই ভুল শুনলাম? আমার বাবাও তো শুনলো। তো তারপরে আমি ঘরে চলে এসেছি, এসে আস্তে আস্তে এটা নিয়েই ভাবছি, রাত্রিবেলায় ঘুমিয়ে গেছি। ভোরবেলাতে ঘড়িতে তখন হয়তো 6:30 কি 6:45 বাজছে, কলিং বেলের আওয়াজ। দরজাটা খুলে দেখছি যে আমাদের যে ড্রাইভার ছিল, মানে পুরো উস্কো খুস্কো চুল, পুরো চোখে মুখে প্রচণ্ড একটা ভয়ের ছাপ, পাগলের মতন এসছে। দিয়ে বাবা ওকে দেখেই বলছে কী হয়েছে তোমার ভাই, তুমি ভেতরে এসো। দিয়ে আমাদের রুমে একটা চেয়ার দিয়েছে, জল টল দিয়েছে খেতে, পুরো মানে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ তার চোখে মুখে। দিয়ে আমরা জিজ্ঞেস করেছি কি হলো তোমার, এত ভোরবেলাতে তুমি ঘুম থেকে উঠে গেছো, নেমেই বা এসছো কেন, ঘর থেকে চলে এসছো কেন? তখন ও যেটা বর্ণনা করলো যে যখন ঘর পাওয়া যাচ্ছিল না, আমি বললাম ড্রাইভারের ঘরটা পাওয়া যাচ্ছিল না, তখন যিনি ম্যানেজার রয়েছেন হোটেলে, উনি বয়কে বলেন এই রুমটা ওকে দিয়ে দাও। বয় আর যে ম্যানেজার, ওনার মধ্যে একটা চোখাচুকি হয়, ঠিক ড্রাইভার ওটা ধরতে পারেনি যে কি হয়েছিল ব্যাপারটা। বললো স্যার ওই রুমটা দেবেন, ওরা ওই রুমটাই দিয়ে দাও, এরকম একটা কিছু ব্যাপার। তো প্রথমে ইনিশিয়ালিও গেছে, কিছু অস্বাভাবিকতা নেই ঘরে, খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছে ঘরে। এবার শুয়ে পড়বার পরে ঘড়িতে তখন ওর সময় দেখেনি, বোধহয় ভোর রাত্রির দিকে হবে, 3:30 এরকম 4টে এরকম সময়টা, মানে আলোটা খুব একটা স্পষ্টভাবে ফোটেনি। ওর ঘুম ভেঙে গেল, প্রচুর কাপ প্লেট, কাঁচের থালা বাটি টেবিলের ওপর নামালে যে এরকম আওয়াজ হয়, ঠিক সেরকম আওয়াজ হচ্ছে, যে অনেক থালা বাটি নামাচ্ছে। ও ভাবছে কী হচ্ছে বাবা, তারপর কোমর থেকে বেল্ট খুলে দিলে যেরকম আওয়াজ হয়, নানা রকমের আওয়াজ পাচ্ছে, অথচ ও কিন্তু স্পষ্ট মনে আছে দরজাটাকে লক করে শুয়েছে, এরকম আওয়াজও পাচ্ছে। ও না মানে তখন ঠিক সাহসও করতে পারছে না, কে নাকি উঠবে নাকি বলবে, কিছুই করতে পারছে না। তারপরে ও যেটা ফিল করেছে আরও ভয়ঙ্কর, সেটা যে
যে প্রচণ্ড ভারী কিছু ওর বুকের ওপর দিয়ে যাচ্ছে আসছে, চেপে চাপ লাগছে একদম বুকে। ওর তখন উঠে যে কাউকে চেঁচিয়ে ডাকবে কি ঘর থেকে বেরিয়ে যাবে সেই ক্ষমতাটা ওর নেই, একদম মরার মতো পড়ে আছে। ও যেটা বর্ণনা করেছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যে ভাবছে আমি কোথায় এসে পড়লাম রে বাবা। দিয়ে ও কোনো রকম করে এরকম 10-15 মিনিট চলেছে। তারপরে ও মোবাইল, ব্যাগ পত্র, জামা কাপড় যা ছিল ঘরে সব কিছু রেখে দিয়ে ওই অবস্থাতেই ছুটে চলে গেছে রিসেপশানে। তখন বোধহয় ভোর ওই 5টা নাগাদ বাজছে। তখন তো বলছে যে আপনাদেরকে ডাকবো এত ভোরে, আমি ডাকতে পারিনি, যার জন্য আমি সেজন্যে রিসেপশানে এসে ওয়েট করছিলাম, 6:30 বেজেছে আর আমি আপনাদেরকে কলিং বেল বাজিয়ে ডেকেছি। দিয়ে বলছে যে কাকিমা, আমরা এই রকম একটা টেকনোলজির যুগে এই রকম কিছু ঘটেছে বললে কি কেউ বিশ্বাস করবে আমার কথা? কিন্তু মানে ওর চোখ মুখ দেখলেই বোঝা যাবে যে ও কতটা ট্রমাতে ছিল। এরকম হয়েছে। তো আমরা তো বয়কে বলে ওর ঘর থেকেও জিনিসপত্র, ঘর আর ঢোকারই ওর সাহস নেই, জিনিসপত্র সব কিছু এনে দিতে বললাম। এবারে মা জিজ্ঞেস করছে যে চলো ম্যানেজারকে জিজ্ঞেস করবে এরকম সাংঘাতিক ঘটনা কেন ঘটলো ওই রুমে ওর সাথে। তো আমরা বুঝতেই পারছি যে ম্যানেজারকে জিজ্ঞেস করলে তো সে অস্বীকারই করবে, কারণ কোনো ম্যানেজারই চাইবে না যে হোটেলের বদনাম হোক। তো আমরা তো ওরকমভাবে কিছু আর জিজ্ঞেসও করতে পারিনি। যখন বেরিয়ে যাব তখন করিডর ঝাঁট দিচ্ছে সুইপার, তাকে আমরা চুপচাপ করে ডেকে জিজ্ঞেস করি আমি আর মা। কিন্তু মানে প্রথমে সে রিফিউজ করছিল, আমরা তাকে আশ্বাস দিই যে আমরা কিছু বলবো না কাউকে। তখনও বলে ও যতদূর জানে এই হোটেল সম্পর্কে, ও অনেক বছরই কাজ করছে, প্রায় 14 থেকে 15 বছর আগে যে ঘরটা ড্রাইভারকে দেয়া হয়েছে ওই ঘরটা কোনো বাবুর্চিদের ছিল, মানে সেফ যারা রান্নাবান্না করে হোটেলে, দুজন থাকতো এবং দুজনেই এক রাতে সুইসাইড করেছিল। কিন্তু কেন সুইসাইড করেছে তার কিন্তু কোনো কারণ ওরা জানে না, বলতে পারলো না। সুইসাইড করেছিল, তারপর থেকে যারা ওই ঘরে থাকতে যায় কিছু না কিছু আনন্যাচারাল থিংস তারা মানে ফিল করেইছে, কিছু না কিছু অস্বাভাবিকতা তাদের সাথে ঘটেইছে। ওই জন্য ওই ঘরটা খুব দরকার না পড়লে কাউকে আর দেয়া হয় না। তো এরকম একটা ব্যাপার সে বলল। এবারে আমরা তো তারপর কোনো রকম ঠাকুরের নাম করতে করতে ফিরে এলাম। তো আর তো কোনোদিন আমার সেই হোটেলে আর ওঠারও ইচ্ছে নেই হলদিয়া গেলে। ওরকম একটা অভিজ্ঞতার পরে। আচ্ছা, মানে তারপর মানে এবার আর বাড়ি এসে কিছু হয়নি তো? না না, বাবার আর শরীর কিন্তু খারাপ হয়নি, কিন্তু ড্রাইভার যে ঘটনাটা ব্যাখ্যা করলো, বাকিগুলো আমি যদি ধরেও নি কোইন্সিডেন্স হয়েছে, কিন্তু ড্রাইভারের যে ব্যাখ্যা করা যে ঘটনাটা, যে সে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দিয়ে গেছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না, কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে সে ফিল করেছে পুরো ব্যাপারটা। এবার আর একটা জিনিসও ভাববার বিষয়, তুমি বললে বলে আমি বলি যে আগেরবার তোমার বাবা এই হোটেলেরই খাবার খেয়েছিল। হ্যাঁ। তো আর যারা মারা গেছে তারা বলছে শেফ, তো সেইখান থেকেও কোথাও কানেকশন হতে পারে আগেরবার, হতে পারে, মানে আমি সেটাই বলছি না যে হবেই। এবার বাবা সবটাতেই বলে হয়তো কোইন্সিডেন্স, এর মানে সবসময় সাহস দেওয়ার চেষ্টা করে, আমরা হয়তো সেটা মেনেও নিই, কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের লজিকগুলো ফেল করেই যায়। অবশ্যই, মানে একটা আওয়াজ পাচ্ছ, বাইরে গিয়ে দেখছো নেই। আর তোমাদের কথা ছাড়ো, মানে আমি যদি বলি যে তোমরা যদি রাত্রিবেলা হয়তো জেগে রয়েছো, মানে একটা জার্নি হয়েছে, ঠিক আছে, মানে হ্যালুসিনেট করছো, কিন্তু পাশের লোকটা তো মানে যেই ঘরে যে ছিল ড্রাইভার, উনি তো পুরো ফিল করেছেন ব্যাপারটা, পুরো ফিল করেছে, আর ওনার ঘরেই বলছিল, ওনার ঘরেই ওনার সাথে হয়েছে ঘটনাটা। মানে ও বলছে যে আমি যে আজকে বেঁচে আপনাদের সামনে থাকতে পারবো এটা আমার আর মনে হয়নি, হয়তো ভগবানেরই কৃপা। হ্যাঁ, মানে তার চোখ মুখ দেখলে তুমি বুঝতে পারবে যে সে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসছে। না, আমি এই কারণেই এই মিথ্যে সত্যিগুলো সবসময় তুলে ধরি, কারণ অনেকেই কমেন্টে, আমি জানি না তুমি দেখো কিনা, কমেন্টে দেখবে যে বলে মিথ্যে গল্প বলতে চলে এসছে, এই বলতে চলে এসছে, কিন্তু আসলে যে মানুষটা ফিল করছে যে ওই পরিস্থিতি দিয়ে যাচ্ছে তারাই জানে কিরকম ব্যাপারটা হয়। এক্স্যাক্টলি। আপনাদের কেমন লাগলো এই 3টে ঘটনা আমাদের জানাতে ভুলবেন না। আর অন্বেষা, তোমার থ্যাংক ইউ, আমি বলছি যে তুমি এত দূর থেকে এলে, আমারও খুব ভালো লাগলো আসতে পেরে। না, 3টে ঘটনাই, প্রথম 2টো ঘটনা একদম অন্যরকম, তৃতীয় ঘটনাটা আমি বলতে পারি যেরকম হোটেলের ঘটনা আমরা শুনি সেরকম টাইপের, আর হোটেলে এরকমই ঘটনা কিন্তু ঘটে, মানে আমি একদম বলতে পারি না যে একদম ডিফারেন্ট টাইপের কিছু ঘটে। আমরা যে কোনো হোটেলের ঘটনা মানে শুনি, তাতে কিন্তু এই আনন্যাচারাল ব্যাপারগুলোই
ন্যাচারালি আমরা শুনে থাকি। বাট প্রথম দুটো ঘটনা মানে মিডিলের ঘটনা যেটা আমি বললাম সেটা একদম আমাদের ছোটবেলার মানে দাদু ঠাকুমার যে ঘটনা বলা, হ্যাঁ তাহলে তো সেই মানে হ্যাঁ তো সেই সময় আমরা এইরকম ঘটনা। আর প্রথম ঘটনাটা তো মানে প্রচণ্ডই মর্মান্তিক, মানে একটা স্বপ্ন যে এরকম হতে পারে আনএক্সপেক্টেড, এটা যে না দেখেছে বা না গেছে এই পরিস্থিতি দিয়ে সে বুঝতে পারবে না। থ্যাংক ইউ তুমি এলে। আর আপনাদেরও বলি যে অন্বেষার মতো যদি আপনারাও আমাদের এখানে এসে পডকাস্টে মানে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনার পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা শুনবো, তারপর ডেকে নেব এখানে। আর আমরা যে ডাকি তার প্রমাণ হচ্ছে অন্বেষা। আগেও আমি বলেছি, কারণ অনেকেই বলে যে আমি ঘটনা পাঠাই, ডাকে না। বাট ভালো হলে আমরা অবশ্যই ডাকবো, ভালো ঘটনা হলে। থ্যাংক ইউ তুমি এলে, থ্যাংক ইউ।